নাসির মঞ্জিলের বাপাশে গোলাকৃতি করে সাজিয়ে রাখা কয়েকটা চেয়ার। সেখানে হাতে রসায়ন বই নিয়ে মনোযোগী হয়ে বসে আছে আহান। চোখ দুটো একদম দেবে দিচ্ছে বইয়ের ভেতর। এত মনোযোগ বইয়ের প্রতি কেন তা বুঝে ওঠা মুশকিল বটে। অনেকক্ষণ বইয়ের পানে চেয়ে থেকে নেত্র তুলে উপরে তাকালো। চোখের মধ্যে টানা চশমা খুলে নিয়ে তর্জনী আঙুল আর বৃদ্ধাঙ্গুলের সাহায্যে চোখ মুছল। অতপর আবারও মনোযোগ সহকারে বই দেখতে ব্যস্ত হলো। সে প্রচুর মনোযোগী হয়েছে রসায়নের জৈব রসায়ন পাঠের প্রতি। ইসরাত আপির বিয়ের আগেই মদ তৈরি শিখতে হবে, আর সেটা বানিয়ে নুসরাত আপুর উপর ট্রাই করতে হবে। মেজমা মনে করছেন সে পড়ালেখার প্রতি মনোযোগী হয়ে গিয়েছে, আসলে তো তা না। সে মাথায় কি ফন্দি আটছে তা জানলে বেচারি মেজমা অক্কা পাবে। নুসরাত মুখ ফুলিয়ে এসে বারান্দার কাছে দাঁড়ালো। পায়চারি করতে করতে নিজের হাতের মুঠোয় নিজে খামচালো অনেকক্ষণ। হঠাৎ আরশকে ভেতর থেকে বের হতে দেখে শীষ টেনে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল। ফলস্বরূপ আরশ ফিরেও তাকালো না। বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইল সে। করার মতো কিছু খুঁজেও পেল না। আকস্মিক আরশকে এক পকেটে হাত গুজে অন্য হাতে সিগারেটে আগুন ধরাতে দেখে নুসরাত থেমে গেল। দুষ্টু বুদ্ধি মাথায় চাপল। আরশ সিগারেট ঠোঁটে গুজতেই নুসরাত চিৎকার করে বাজখাই গলায় গেয়ে ওঠে, ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে। ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল লাগে, সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল লাগে। আরশ চোখা দৃষ্টি নিয়ে ফিরে তাকালো নুসরাতের দিকে। শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আসবো? নুসরাত দুই হাত পেতে দিয়ে বলল, আসো বাবু, আসো। আরশ বিরক্তি সুরে নুসরাতকে শুধালো, লজ্জা লাগে না? নুসরাত অবাক হওয়ার ভান করল। চোখ দুটো উল্টে নিয়ে জানতে চাইল, লজ্জা করবে কেন? আমি কি কোনো পাপ করেছি, নাকি উলঙ্গ হয়ে ঘুরছি? পরিপূর্ণ কাপড় পরে ঘুরছি, এতে লজ্জা পাওয়ার কি আছে? অদ্ভুত। আরশের মুখ থেকে ঝরে ঝরে বিরক্তি পড়ল। চোখ সরু করে দেখল বাচাল ভদ্র মহিলাকে। তারপর হিসিয়ে বলল, মৌমাছির কামড় খেয়েও লজ্জা লাগছে না বেয়াদব? আরও সেটা বলতেই নুসরাত বারান্দা ধরে প্রায় ঝুলে পড়ল। উকিঝুঁকি মেরে দেখল কাঁঠাল গাছটাকে। পুরো স্ক্যান করার শেষে আরশের দিকে চেয়ে হা হা করে হেসে উঠল। আরশ এমন হাসির মানে খুঁজে পেল না। নুসরাত বলল, আরশ ভাই, আপনি মৌমাছির চাক উড়িয়ে দিয়েছেন। হা হা, আপনি জেলাস আরশ ভাই। মৌমাছির উপর আবার কে জেলাস হয়? আরশ নুসরাতের এমন হাসিতে নির্বাক বনে গেল। এটা শুধু হাসছে কেন, আর এমন করে তাকাচ্ছি বা কেন? অদ্ভুত দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে থাকলো আরশ। আরশকে এভাবে তাকাতে দেখে নুসরাত বলল, আরশ ভাই, এভাবে তাকাবেন না। আরশ এক ভ্রু উঁচিয়ে জানতে চাইল, কেন? নুসরাত দুই হাতে নাটকীয় ভঙ্গিতে ধীরে মুখ চেপে ধরতে গিয়ে একটু জোরেই চেপে ধরল। পরমুহূর্তেই চোখ মুখ খিচিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আম্মা, ব্যথা! আরশ তখনও নুসরাতের নাটকীয় ভঙ্গিতে করা কাজগুলো দেখছে নিচে দাঁড়িয়ে টান টান শরীর নিয়ে। উষ্ণ ভাপে ঘেমে গিয়ে কায়া হতে কস্তুরীর সুঘ্রাণ বের হচ্ছে মৃদু। নুসরাত আরশের দিকে চেয়ে বলল, আরশ ভাই, আবারও প্রশ্ন করুন আপনি। কেন? আরশ নুসরাতের কথা অনুযায়ী আবারও প্রশ্ন করল, কেন? নুসরাত দুই হাত নিজের মুখে আবারও নাটকীয় ভঙ্গিতে চেপে ধরে বলে উঠল, আপনি এভাবে তাকালে আমার পায়ের তালু রাগে জ্বলে ওঠে, তাই এভাবে তাকাবেন না।
আরও সিগারেটের শেষ অংশ ফেলে দিয়ে সেন্টার ফ্রেশ নিজের মুখে পুরল। তারপর 2 হাত পকেটে আরাম করে ঢোকাতে ঢোকাতে বলল, দেখি তো কেমন পায়ের তালু জ্বলে ওঠে। নুসরাত বেয়াক্কেলের মতো বারান্দার রেলিংয়ের উপর বসে আরশের দিকে পা তুলে বলল, এই দেখুন রাগে কীরকম পায়ের নিচ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আরশ নুসরাতের কথায় ঠোঁট টিপে মাথা নাড়ালো বোঝার ভঙ্গিতে। তারপর বলল, সবার মাথা দিয়ে ধোঁয়া বের হয় আর তোর পা দিয়ে বের হয় কেন? নুসরাত 2 হাত ছেড়ে দিল রেলিংয়ের উপর থেকে। শাহরুখ খান স্টাইলে 2 পাশে হাত মিলে বলতে গেল, আমি নুসরাত নাসির সবার থেকে আলাদা, কিন্তু অতটুকু বলার ফুরসত হলো না। কানে বাজল আরশের চিৎকার, বেয়াদবের বাচ্চা, পড়ে কোমর ভাঙবি। বলা শেষ হতেই ধূপ করে পড়ে গেল নুসরাত। পড়ল তো পড়ল, আহানের মাথার উপর পড়ল সশব্দে। আহান নিচের দিকে ঝুঁকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ঘাস দেখছিল, কিন্তু দেখতে পারল কই। শরীরের উপর ধুম করে এসে মোটা একটা জলহস্তি পড়ে গিয়েছে তার। আহান কোকিয়ে উঠল, সাথে নুসরাতও। নুসরাত উঠে দাঁড়িয়ে কোমর চেপে ধরার ভঙ্গি করতে চাইল, কিন্তু মনে হলো সে ঠিকই আছে। মাথায় আসলো মোটা একটা তুলার বস্তার উপর পড়ায় বেশি ব্যথা পায়নি সে। আহানের দিকে ফিরে চাইতেই দেখল বেচারা চেয়ারের সাথে চ্যাপ্টা হয়ে আছে। চোখের চশমা ভেঙে গিয়ে একপাশে ঝুলছে। নুসরাত আহানের দিকে চেয়ে শব্দ করে হেসে উঠল। তারপর আবার আহানকে আর চোখে দেখল, আবার হাসল, দেখল আর হাসল। হাসতে হাসতে ঢলে পড়ল নিজের পাশে দাঁড়ানো ব্যক্তির গায়ে। আহান নিজের চোখের ভেঙে যাওয়া চশমা খুলে দেখল দুঃখী দুঃখী মুখ বানিয়ে। তারপর নুসরাতের পানে ছলো ছলো নেত্র তুলে চেয়ে বলল, তুমি আমার সব বিক্রিয়া নষ্ট করে দিয়েছ, আমার ম্যাগনিফাইং গ্লাস। আহানের ব্যথাতুর স্বরে নুসরাত আরও জোরে হেসে দিল। আহান দুঃখ ভারাক্রান্ত মনে বলে উঠল, যোগযোগের পাঠ পড়ে মদ তৈরি করার চেষ্টা করছিলাম, কিন্তু তুমি আমার সব বিক্রিয়ার উপর পড়ে বিক্রিয়ার সকল দ্রব্য নষ্ট করে দিলে। পড়ার আর জায়গা পাওনি। তোমার জামাইয়ের মাথার উপর পড়লে না কেন? নুসরাত হাহা করে হেসে উঠল, একটা কথারও উত্তর দিল না। আহান আবারও বলল, হতে চাইলাম অ্যান্টনি লাভয়েসিয়ে, আর করে দিলে নিউটন। নিউটনের মাথায় আপেল পড়েছিল আর আমার মাথায় আরশ ভাইয়ের বউ পড়েছে। আপেল পড়ায় ব্যাটা নিউটন হয়েছিল, আর আমার মাথায় জলহস্তি পড়ায় আমি আহানটন হয়ে গিয়েছি। আজ থেকে আমি আহানটন। হেলাল সাহেব হাতে রাখা খবরের কাগজে চোখ বুলাচ্ছেন অনেকক্ষণ যাবৎ। খবরের কাগজে ওই একই জিনিস, খুন, ধর্ষণ, হত্যা। হেলাল সাহেব এসব দেখে দেখে তিক্ত বিরক্ত, তাই শক্ত হাতে খবরের কাগজ বন্ধ করে বসে রইলেন। বয়স বাড়ার সাথে সাথে পেটের ভুঁড়িও বৃদ্ধি পাচ্ছে তার। পেটের উপর হাত রেখে বসতেই সুফি খাতুনের আবির্ভাব ঘটল সেখানে। হেলাল সাহেবের পাশে বসতে বসতে কিয়ৎকাল কুটনি মহিলাদের মতো আশেপাশে দেখলেন। দেখে নিলেন মেয়ে নামক রণচণ্ডী মহিলা আছে নাকি নেই। দেখলে ঝাড়ি থেকে রক্ষে নেই তার। আশপাশ দেখা শেষ হলে গলা খাকারি দিলেন। তিনি এই বয়সে এসেও একটু বেশি পরনিন্দা করতে ভালোবাসেন, তাই পরনিন্দা করতে উদগ্রীব হলেন। বললেন, কি ভেবেছিস হেলাল? হেলাল সাহেব ভ্রু বাঁকিয়ে শুধালেন, কিছু কি ভাবার ছিল? সুফি খাতুনের নিকট প্রশ্ন ছুড়ে দিয়ে চুপ করে গেলেন তিনি। সুফি খাতুন মাথায় হাত দিয়ে আকাশ থেকে পড়ার মতো ভঙ্গি করলেন। বললেন, ইরহামা নাসিরের ছোট মেয়ের বিষয়ে। হেলাল সাহেব মনে করার ভঙ্গিতে মাথা নাড়ালেন। ঠোঁট চোখা করে বললেন, ও, ওই কথা।
জাইনের বিয়ের পর দেখছি এইসব বিষয়। সফি খাতুন কুটিল হেসে উঠে দাঁড়ালেন। মনে মনে নাচতে শুরু করলেন, এখানে একটা কাইজ্জা বাঁধিয়ে দিয়েছেন ভেবে। আহান মুখের মধ্যে আইস কিউব লাগিয়ে ঘুরছে, সাথে যাকে পাচ্ছে তাকেই ধরে ধরে বিস্তারিত জানাচ্ছে। নুসরাত আপুর মতো বটলি মহিলা তার উপর পড়ার পরও যে সে বেঁচে আছে এটাই অনেক। এই 15.5 বছরের জীবনে সে নির্ঘাত কোনো ভালো কাজ করেছে, যার ফলশ্রুতিতে আজ বেঁচে আছে সে। কিন্তু মাথায় তেমন ভালো কাজের কোনো কথাই আসলো না। জীবনের প্রথম পৃষ্ঠে থেকে যা করেছে তা একবার করে রিভাইজ করে নিল। তেমন ভালো কিছু করেছে বলে মস্তিষ্কের স্নায়ুকোষে ধরা পড়ল না। তারপরও সে জ্যোতিষীদের মতো হাত তুলে খোদা ভক্তি দেখিয়ে নিজেকে বাহবা দিয়ে বলে উঠল, আহান্টন, ভালো কিছু করেছিস, তাই আজ তুই বেঁচে আছিস। পাশের বাড়ির সাজনা বেগম এসেছিলেন ইস্টাতকে জাইনেরা কি দিয়েছে দেখার জন্য। তখন আহান ভদ্রমহিলার সাথে কিয়ৎকাল পূর্বে ঘটা ঘটনার বিস্তারিত জানাতে গেল। ভদ্রমহিলা শুনতে চাইলেন না। আহান জোর করে ধরে বেঁধে পুরো কাহিনী জানালো। আহান বলতে থাকল, জীবনে আমি সৈয়দ আহান নাউফিল একটা ভালো কাজ করেছিলাম, তাই আজ বেঁচে আছি, না হলে নিশ্চিত মরে যেতাম। সাজনা বেগম এতক্ষণ আহানের বকবক শুনছিলেন, এবার গিয়ে কথা বললেন। নুসরাত কেন? যদি আরও 2জন এসে তোমার উপর পড়ে তবুও তোমার কিচ্ছু হবে না বাবা। আর ভালো কাজের কথা বলতে গেলে তুমি, তোমার ছোট ভাই আর ছোট আপু জীবনে মানুষের কোনো ভালো কাজই করনি। তোমরা তো মানুষের ভালোই দেখতে পারো না। ভালো কিছু হতে দেখলে সেখানে একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করো। হয়তোবা কারোর ওখানে ঝামেলা বাঁধাতে গিয়েছিলে, পারোনি, এইটাই ভালো কাজ করেছ। আহানের ফাটা মুখ ফাটাই রয়ে গেল। ভদ্রমহিলার কাছে একটু প্রশংসা করতে আসায় ভদ্রমহিলা তাকে একদম অপমান করে ছেড়ে দিল। সে ঝুলে যাওয়া চোয়াল নিয়ে চলে গেল নুসরাতের কাছে। যেতে যেতে মুখ ঝামটা মারল সাজনা বেগমকে দেখিয়ে। মিনমিনিয়ে উচ্চারিত হলো জিব্বে, এই মহিলারই স্বভাবের জন্যই মন্টু বেটা দ্বিতীয় বিয়ে করেছে। আমি হলে কবেই তৃতীয় বিয়ে করে চতুর্থ বিয়ের প্রস্তুতি নিতাম। যত সব নিন্দুক মহিলা মানুষ, মানুষের পিঠ পিছে কথা বলে। হেলে দুলে বাহিরে আসতেই দেখল নুসরাত আর ইসরাত বসে। লাফ দিয়ে গিয়ে নুসরাতের পাশে বসতে বসতে থাবা মেরে তার হাত চেপে ধরল। হাতের কালো ডায়ালের ঘড়ির মধ্যে সময় দেখল, প্রায় 1টা বেজে গেছে। ইরহাম হেলে দুলে এর মধ্যেই ভেতরে আসলো। তাদের পাশ ঘেঁষে বসতে বসতে বলে উঠল, তোমার সতীন আবার গিয়েছে তোমার জামাইয়ের কাছে। নুসরাত তড়াক করে উঠে বসল, চোখ খিচিয়ে শুধালো, মাদার চুটটা আবার গিয়েছে আরশ ভাইয়ের কাছে? ইরহাম ঠোঁট টিপে হাসি সংবরণ করল। হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়িয়ে জানালো, হুম। নুসরাত লাফ দিয়ে উঠে দাঁড়ালো। ইসরাত মজা করে এমনি বলল, নুসরাত, বটি নিয়ে যা। নুসরাত ওড়না পেটে পেঁচিয়ে যেতে যেতে থেমে গেল। ইসরাতের দিকে তাকিয়ে বলে উঠল, ঠিক কথা বলেছিস। আহাই না, যা তো, বটিটা নিয়ে আয়। কুত্তিরাজ চুল গোড়া থেকে কেটে ফেলব। আহান নুসরাতকে সমর্থন করে বলল, তুমি যাও, আমি তোমার পিছু পিছু দা নিয়ে আসছি, তাহলে একটা ভাব আসবে নিজের প্রতি। নুসরাত লাফিয়ে লাফিয়ে চলে গেল। আহান, ইসরাত, ইরহাম একে অন্যের দিকে চেয়ে কয়েকবার চোখের পাতা ফেলল। তারপর ভোঁদড় দিল নুসরাতের পেছন পেছন। নুসরাত একদম 3 লাফ মেরে গিয়ে অনিকার মুখের সামনে দাঁড়িয়ে পড়ল। অনিকা ভয় পেয়ে এক হাতে আরশের বাহু চেপে ধরতে যাবে, নুসরাত কটমট করে হুঙ্কার দিয়ে উঠল, অনিকার বাচ্চা।
অনিকা ভয়ে আরশকে শক্ত করে চেপে ধরতেই যাবে, নুসরাত ধাক্কিয়ে তাদের মধ্যে ঢুকে গেল। আরশ ভ্রু বাঁকিয়ে তাদের দিকে তাকাতেই নুসরাত তার মুখ ঠেলে অন্য পাশে ফিরিয়ে দিল। পায়ের পাতায় ভর দিয়ে উপরের দিকে উঠে আরশের কানের কাছে ফিসফিসিয়ে বলল, 2 মিনিট কান বন্ধ করে বসে থাকুন, একটু মেয়েলি বিষয়ে কথা আছে ওর সাথে। আরশ চুপচাপ অন্য পাশে ফিরে গেল, কানে এয়ারপড গুঁজতে গুঁজতে। নুসরাত নিজস্ব ভঙ্গিমায় বলে উঠল, ইস, আমার দামড়ি বাচ্চা, তোকে আমি একটু আগে কি বোঝালাম? অনিকা চলে যেতে চাইলে নুসরাত এক হাতে তার হাত নিজের কবজায় করে নিল। ইরহামকে ইশারা করে বলল, ওই ইরহাম, আমার বাপের লাইসেন্স বিশিষ্ট রিভলভার বের করত, শালিকে আজ ট্রিগার পয়েন্টে রেখে লাথি মারব। ইরহাম সত্যি সত্যি রিভলভার বের করে নিল প্যান্টের ভেতর থেকে। নুসরাত হকচকিয়ে উঠে বলল, হয়েছে হয়েছে, লুকিয়ে ফেল, তোকে কে বলেছে সত্যি সত্যি বের করতে? ইরহাম যথাজ্ঞা ভঙ্গিতে আবারও ঢুকিয়ে নিল। নুসরাত বলল, শোন আমার বাচ্চা, ও তোর আব্বা হয়, যাকে বলে ধর্মীয় মতে আব্বা। ইরহাম নুসরাতের কথায় বাধা দিয়ে বলে ওঠে, ধর্মীয় মতে এখনও আব্বা হয়নি। ইসরাত টিটকারি মেরে বলে উঠল, এর জন্য মাথায় টুপি পরিয়ে আব্বা ডাকাতে হবে সামনাসামনি, তাহলে বাপ মেয়ের মিলন ভালোভাবে হবে, আর ধর্মের আব্বায়ও আরশ ভাই পরিণত হবে। নুসরাত সবার কথা মনোযোগ সহকারে শুনল। বলল, শোন আমার দামড়ি বাচ্চা, বাপের সাথে এমন লটকালটকি করলে মানুষ খারাপ বলবে, বলবে এত বড় মেয়ে বাপের গলা ধরে ঝুলছে এখনো। অনিকা নুসরাতের দিকে চেয়ে আরশকে ডেকে উঠল, আরশ। নুসরাত অনিকাকে ভেঙে উঠে বলল, আরশ কি? আব্বা ডাক বেটি, ঘিলুহীন মেয়ে। একটু আগে যাকে বাপ ডাকলি 2 মিনিট যেতে না যেতেই তাকে ছাইয়া ভেবে বসে রইলি, এটা দেখে মনে হচ্ছে কিয়ামতের আলামত। আহান নুসরাতের কথায় শক্ত টানতে বলল, এইসব মেয়েদের দেখলেই বোঝা যায় কিয়ামত আসতে খুব একটা দেরি নেই। অনিকা নুসরাতের দিকে চেয়ে রইল। নুসরাত কিছুক্ষণ অনিকার কাপড় চোপড় দেখে ইরহাম আহানকে চুটকি বাজিয়ে দেখালো এখান থেকে চলে যেতে। দুজন মুখ ঝুলিয়ে হেলে দুলে বাড়ির ভেতর চলে গেল। তারা চলে যেতেই নুসরাত ঠোঁট টেনে হেসে কিছু বলতে যাবে, আবার থেমে গেল। আরশকে নিজেদের পাশে দাঁড়ানো দেখে অনিকাকে টেনে নিয়ে আসলো দূরে। ইসরাত নিজেও সাথে এসেছে। নুসরাত এবার বলল, এসব ছোটোখাটো জিনিস দেখিয়ে তুমি পুরুষ মানুষকে আকর্ষিত করতে চাইছ? মুখ দিয়ে চুক চুক করে শব্দ করল। অনিকা বিব্রত হয়ে ইসরাতের দিকে তাকালো। ইসরাতের নিজের অবস্থাও সমান। নুসরাত ইসরাতের দিকে তাকিয়ে বলল, ওকে একটা ব্রার দোকানের সন্ধান দিস তো। ইসরাত বলে উঠল, ওর এসব নিয়ে তোর চিন্তা করার দরকার নেই। নুসরাত ভীষণ চিন্তিত কণ্ঠে বলল, আহা, আমারই তো চিন্তা। ও এসব দেখিয়েই আরশ ভাইকে নিজের করতে চাইছে, তাহলে এর দরকার কেন নেই? অবশ্যই দরকার আছে। অনিকা কঠোর কণ্ঠে বলল, কোনো প্রয়োজন নেই। নুসরাত আবারও জেদি স্বরে বলল, আহা, প্রয়োজন আছে। পিতা সমান প্রেমিককে সিডিউস করতে চাইলে উঁচু উঁচু ফোমের ব্রা পরবে, এসব ছোট ছোট ফোমের ব্রা পরবে না। চাইলে আমি ভালো একটা ব্র্যান্ডের দোকানের খবর দিতে পারি, ওখানে গিয়ে না হয় তুমি ফোমের ব্রা কিনে নেবে। মুখ দেখিয়ে না পারো বুক দেখিয়ে একদম ঘায়েল করে দেবে। নুসরাত মুখ ফেরে আরও কিছু বলতে চাইলে ইসরাত মুখ চেপে ধরে টেনে নিয়ে গেল বাড়ির ভেতর। নুসরাত তখনও হাতের তালুর নিচে কিছু একটা বলছে আর সাথে চিৎকার করছে। ইসরাতের হাত টেনে নিজের মুখ থেকে নামিয়ে নিয়ে দৌড়ে আসলো গেটের সামনে।
মধ্যম আঙুল মুখের সামনে এনে গলা ফাটিয়ে চিৎকার করে বলল, অনিকার বাচ্চা, ফাক ইউ।